তোমাদের সামনে ক্লাস 7-এর বাংলার প্রথম পাঠ ছন্দে শুধু কান রাখো, অজিত দত্তের লেখা। এখান থেকে যে বাংলার যে ব্যাকরণগুলো আসার সম্ভাবনা আছে সেগুলো নিয়ে তোমাদের সামনে আলোচনা করছি। ভিডিওটা দেখতে থাকো, তাহলে তোমরা জানতে পারবে কোনগুলো আসার সম্ভাবনা আছে। তাহলে চলো ভিডিওটা শুরু করি। আর একটাই তোমাদের কাছে রিকোয়েস্ট, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ। চলো স্টার্ট করছি ভিডিও। সপ্তম শ্রেণীর বাংলা কি আছে, প্রথম পাঠ হচ্ছে ছন্দে শুধু কান রাখো। কার লেখা? অজিত দত্ত, অজিত দত্তের লেখা। তাহলে প্রথমেই আমরা কি পড়বো, বিপরীত শব্দ কি আছে। এই চ্যাপ্টার থেকে বিপরীত শব্দ কি আসতে পারে। 1 নম্বর আমি দিয়েছি মন্দ, ভালো। দ্বন্দ্ব, মিলমিশ। দিন, রাত। খুবই সহজ, তাহলে আমি একবার বুঝিয়ে দিচ্ছি। বাঁধা, খোলা। সহজ, কঠিন। জীবন, মৃত্যু। পদ্য, গদ্য। ছন্দহীন, ছন্দময়। সুর, বেসুর। তাহলে মোটামুটি এই চ্যাপ্টার থেকে যে বিপরীত শব্দ হয়তো আসার সম্ভাবনা আছে সেগুলো নিয়ে একটু আলোচনা করা হলো। তারপরে আছে সমার্থক শব্দ। আজকে তোমাদের সামনে এই সমার্থক শব্দ কি কি আসতে পারে। জল, জলকে সমার্থক শব্দ মানে জলকে আর কি কি বলা যেতে পারে। দেখো, জল হচ্ছে অম্বু, নীর, সলিল। জলকে কি কি বলতে পারবো? অম্বু, নীর, সলিল। তারপরে 2 নম্বর হচ্ছে দিন। দিনকে আমরা আর কি কি বলতে পারি? দিবস, দিবা আর অহান্য। কি কি হলো? দিনকে দিবস বলা যেতে পারে, দিবা বলা যেতে পারে, বা অহান্য বলা যেতে পারে। রাত্রি, রাত্রিকে আমরা আর কি কি বলতে পারবো? নিশি, রজনী এবং যামিনী। তাহলে কি কি হলো? রাত্রিকে আমরা বলছি নিশি, রজনী মানে রাত্রি, যামিনী মানেও রাত্রি। 4 নম্বর হচ্ছে নদী। নদীকে আমরা কি কি বলতে পারি? তটিনী, তটিনী মানে নদী। প্রবাহিনী, প্রবাহিনী এবং স্রোতস্বিনী, এবং স্রোতস্বিনী। আর 5 নম্বর হচ্ছে ভুবন। ভুবন মানে বিশ্ব বলা যেতে পারে, পৃথিবী বলা যেতে পারে, আর অবনী বলা যেতে পারে। তাহলে তোমরা এইখান থেকে যে গ্রামারগুলো আসার সম্ভাবনা আছে সেগুলো তোমাদের সামনে আলোচনা করে দিলাম। এবং এখান থেকে যে প্রশ্ন আসতে পারে সেই প্রশ্ন নিয়ে আমি একটু আলোচনা করে দিই। অনধিক হয়তো 2-1 বাক্যে উত্তর লিখতে হতে পারে, অনধিক 2-1 বাক্যে উত্তর লিখতে হতে পারে, সেরকম প্রশ্ন এই চ্যাপ্টার থেকে হতে পারে। সেটা হচ্ছে মন্দ কথায় কান দিও না। মন্দ কথায় কান দিও না গো। মন্দ কথার প্রতি কবির কিরূপ মনোভাব কবিতায় ব্যক্ত হয়েছে। তাহলে মন্দ কথায় কান দিও না, মন্দ কথার প্রতি কবির কিরূপ মনোভাব কবিতায় ব্যক্ত হয়েছে সেটা এখানে শোনো উত্তরটা, তাহলে তোমরা বুঝতে পারবে। মন্দ কথার প্রতি কবির নেতিবাচক মনোভাব কবিতায় ব্যক্ত হয়েছে। তাহলে মন্দ কথার প্রতি কবির নেতিবাচক মনোভাব, কি নেতিবাচক মনোভাব কবিতায় ব্যক্ত হয়েছে। তিনি সব রকমের মন্দ কথা পুরোপুরি এড়িয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন। তাহলে কবি এখানে কি বলছেন? মন্দ কথাকে পুরোপুরি এড়িয়ে যাওয়ার পরামর্শ দিয়েছে। 2 নম্বর হচ্ছে কেউ লেখেনি আর কোথাও। দ্বিতীয় প্রশ্ন, কেউ লেখেনি আর কোথাও, কোন লেখার কথা এখানে বলা হয়েছে? কেউ লেখেনি আর কোথাও, কোন লেখার কথা এখানে বলা হয়েছে? নদীর স্রোতের কলকল শব্দে যে ছন্দ তৈরি হয়, নদীর স্রোতের কলকল শব্দে যে ছন্দ তৈরি হয়, সেই রকম ছন্দে কোনো কবিতা না লেখার কথা এখানে বলা হয়েছে। 3 নম্বর প্রশ্ন হচ্ছে যে চিনবে তারা ভুবনটাকে। চিনবে তারা ভুবনটাকে। কারা কিভাবে ভুবনটাকে চিনবে? যারা মন্দ কথায় কান না দিয়ে, যারা মন্দ কথায় কান না দিয়ে জীবনের ছন্দ মন দিয়ে শুনবে, জীবনের ছন্দ মন দিয়ে শুনবে, তারাই ভুবনটাকে চিনবে। তাহলে মন্দ কথায় কান দিতে কবি মানা করছে এবং জীবনের ছন্দটাকে মন দিয়ে শুনতে বলছেন, তবেই সে ভুবনটাকে মানে এই পৃথিবীটাকে চিনবে। কারণ ছন্দকে অনুভব করতে পারলি, কারণ ছন্দকে অনুভব করতে পারলেই পৃথিবীকে চেনা সম্ভব।
4 নম্বর প্রশ্ন হচ্ছে পদ্য লেখা সহজ নয়। পদ্য লেখা সহজ নয়। পদ্য লেখা কখন সহজ হবে বলে কবি মনে করেন? ছন্দই কবিতার প্রাণ। ছন্দই হলো কবিতার প্রাণ। তাই মনোযোগ দিয়ে যখন জীবনের সব ছন্দ শোনা সম্ভব হবে, তাই মনোযোগ দিয়ে যখন জীবনের সব ছন্দ শোনা সম্ভব হবে, অনুভব করা যাবে যে কোনো কিছুই ছন্দহীন নয়। অনুভব করতে পারবে যে কোনো কিছুই ছন্দহীন নয়, তখন পদ্য লেখা সহজ হবে। 2 নম্বর প্রশ্ন এই চ্যাপ্টার থেকে, আর শেষ প্রশ্ন, ছন্দ শোনা যায় না কো। ছন্দ শোনা যায় না কো। কখন কবির ভাবনায় আর ছন্দ শোনা যায় না? ঝগড়াঝাটি ভুলে জীবনের ছন্দের প্রতি মনোযোগী হতে না পারলে ছন্দ শোনা যায় না। ঝগড়াঝাটি ভুলে যেতে হবে। জীবনের ছন্দের প্রতি মনোযোগী হতে না পারলে ছন্দ শোনা যায় না। তাহলে আজ ভিডিও এই পর্যন্তই। প্রথম চ্যাপ্টারে মোটামুটি যে প্রশ্নগুলো আসার সম্ভাবনা আছে সেরকম তোমাদের একটু আলোচনা করে দিলাম।